আমার সঙ্গে যিনি আছেন তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। অনেকের কাছে তিনি সাকিব, মমিনুল, নাসিরদের শিক্ষাগুরু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিসিবির ক্রিক অফিসের চেয়ারম্যান, বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান। তার চেয়েও বড় পরিচয় বোধ হয় বাংলাদেশের একজন স্বনামধন্য কোচ। সঙ্গে আছেন নাজমুল আবেদিন ফাহিম। এশিয়া কাপ খেলতে যাবেন, বিশ্বকাপ আছে আমাদের সামনে। তার আগে বোধহয় এসিসির একটা মিটিং আমাদের এখানে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ একটা মুন্সিয়ানা দেখিয়েছে, একটা হ্যাপেনিং সংকটের মধ্যেও এসিসির মিটিংটা শেষ পর্যন্ত তারা সফলভাবে সম্পন্ন করেছে, ভারতকেও রাজি করানো গেছে। ব্যাক অফ দ্য মাইন্ড আসলে বিসিবির স্যার এখানে মুন্সিয়ানার কথা এসিসির চেয়ারম্যান হোসেন আগেও বলে গিয়েছিলেন। মূলত স্যার আপনারা কী কাজটা করেছিলেন, ভারতকে শেষ মুহূর্তে আসলে কীভাবে রাজি করালেন? আমার মনে হয় যে এটা একটা খুব বড় একটা সাকসেস বলতে হবে, কিন্তু এটা হয়তো অনেকেই সেভাবে খেয়াল করেনি বা খেয়াল করছে না। আমরা যে এখানে সবগুলো দেশকে আলটিমেটলি আনতে পেরেছি, কেউ কেউ হয়তো শেষ মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছে, কিন্তু এমন একটা সময় ছিল যখন এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হচ্ছিল যে আদৌ আমরা এখানে এটা করতে পারবো কিনা, সবাই এটাতে অংশগ্রহণ করবে কিনা, এটা নিয়ে আমার মনে হয় এই কৃতিত্বটা দিতে হবে আমাদের বোর্ড প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলামকে। চমৎকারভাবে সে হ্যান্ডেল করেছে সবগুলো বোর্ডের সাথে, এসিসি যত মেম্বাররা আছে সবার সাথে যেভাবে সে যোগাযোগ করেছে এবং সবাইকে কনভিন্স করেছে। আলটিমেটলি ব্যাপারটা যে সহজ নয় এটা আমরা সবাই জানি, যেখানে ভারত পাকিস্তান সব জড়িত, ব্যাপারটা সহজ না। সেখানে যে কীভাবে এটা একটা সমাধান খুঁজে বের করা এবং সবাইকে ফাইনালি নিয়ে আসা একটা প্ল্যাটফর্মের মধ্যে, আমার মনে কৃতিত্বটা আমাদের প্রেসিডেন্টকে দিতে হবে, বড় একটা কৃতিত্ব। তবে যেটা হয়েছে যে এর মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস নিশ্চিত হয়েছে প্রথমবারের মতো, যে সবগুলো দেশ খেলতে রাজি আছে এবং সবাই সবার পাশে কিছুটা হলেও আছে। আমরা যে দূরত্বটা দেখেছিলাম কিছুদিন আগেও সেটা কমেছে এবং এটা একটা স্বস্তির ব্যাপার। কারণ আমাদের সবসময় শঙ্কায় থাকতে হয় এই এশিয়া কাপ হবে কিনা বা একটা বায়োল্যাটারাল টুর্নামেন্ট কিছু দেশের মধ্যে হবে কিনা, এগুলো নিয়ে শঙ্কায় থাকতে হয়, দ্বিধায় থাকতে হয়। সেটা হয়তো আস্তে আস্তে কমবে। সো ক্রিকেট বোধহয় একটা ভালো টুল হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি বলবো। রাজনৈতিক দিক থেকেও ক্রিকেটটাকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে এবং কৃতিত্ব আমাদের বোর্ড প্রেসিডেন্টের। প্রায় 1 বছর স্যার হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনারা এই কমিটির দায়িত্ব। এর আগে আপনি নাজমুল হাসান পাপনের অধীনেও কাজ করেছিলেন, ফারুক ভাইয়ের অধীনেও কাজ করলেন, বুলবুল ভাইয়ের অধীনেও কাজ করছেন। স্যার আপনি যেখানে 1 বছরে আপনি আপনার দায়িত্ব যেখানে দেখতে চেয়েছিলেন, আপনার কি মনে হয় আপনি পুরোপুরি না হলেও তার কাছাকাছি যেতে পেরেছেন? ক্রিকেট অপারেশনসের যে দায়িত্বটা, জাতীয় দল কেন্দ্রিক যে দায়িত্বটা, সেটা কিন্তু মানে ঠিক ভিজিবল হবার কথা না। আমি যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে খেলোয়াড়দেরকে একটা স্বস্তিকর পরিবেশ দেওয়া, সো দ্যাট তারা যেন মন খুলে খেলতে পারে। আমি এই কারণে বোধহয় আমরা এখন দেখতে পাই যে খুব অ্যাগ্রেসিভ একটা ইন্টেন্ট নিয়ে আমাদের ছেলেরা টি-20 খেলছে বা যে কোনো ফর্মেটই হোক, একটা ইন্টেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করছে। এবং এটা কিছুটা সম্ভব হয়েছে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট বলতে কোচিং স্টাফ, সিলেক্টর, ক্রিকেট বোর্ড সবাই কিন্তু একটা পেজের মধ্যে আছে। আগে হয়তো কিছু দূরত্ব ছিল, যেখানে হয়তো প্লেয়াররা ইনসিকিউর ফিল করতো বা প্লেয়াররা তাদের যেই জায়গাটা পাওয়ার কথা ছিল সেই জায়গাটা পায়নি হয়তো, সেই কারণে তারা মন খুলে হয়তো খেলতে পারেনি এতটা দিয়ে। বাট এখন বোধহয় সেটা পারছে। প্লেয়ারদেরকে আমরা রেসপেক্ট দিচ্ছি, ওদের যোগ্য সম্মানটা দিচ্ছি এবং স্পেসের কথা যেটা বললাম, সিদ্ধান্ত ওরা এখন নির্ভর হয়ে সিদ্ধান্তটা নিতে পারছে। আমরা যদি অধিনায়কের দিকেই তাকাই, আমাদের টি-20 অধিনায়কের দিকে তাকাই, তার ইন্টারভিউ দেখলেই বোঝা যায় কিন্তু তার মধ্যে যে কনফিডেন্স, তার মধ্যে যে আস্থা, এটা এই কারণে হয়েছে যে সে তার সিদ্ধান্তটা কিন্তু নির্ভয় নিতে পারছে। তার সব সিদ্ধান্ত যে ঠিক হবে তা নয়, কিন্তু তার ঠিক সিদ্ধান্ত কিংবা ভুল সিদ্ধান্ত সবটাতেই কিন্তু আমরা তার পাশে আছি। ভুল যখন হবে সেটা নিয়েও আমরা আলাপ করব, কিন্তু সেটার জন্য তাকে দোষী সাব্যস্ত করার যেই ট্রেন্ডটা, সেটা এখন কিন্তু নেই। সো কেউ বলে দিচ্ছে না দলকে কিভাবে দল সাজাতে হবে, কি করতে হবে, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স নাই। কিন্তু দল যদি কোনোখানে যদি আমাদের মনে হয় যে কোনোখানে দল ঠিক কাজটা করছে না, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, যেন সামনে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সো ওরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি যেখানে দল খুব নির্ভর হয়ে খেলতে পারবে, এবং সেটা যদি আমরা করতে পারি, চালিয়ে যেতে পারি, আমার মনে এরা আরও দায়িত্বশীল হবে, আমাদের খেলোয়াড়রা আরও দায়িত্বশীল হবে, এরা আরও ওন করবে।
এবং এটার মধ্যে দিয়ে হয়তো আমরা আরও বেটার পারফরমেন্স পাবো। স্যার, বাংলাদেশের ক্রিকেটের একটা বদনাম আছে, সেই বদনামটা হচ্ছে আগেরও যারা বোর্ডের দায়িত্বে ছিলেন ঘরের কথা পরে জানার একটা বদনাম আছে। এখন আসলে ড্রেসিং রুমের পরিস্থিতিটা কি, ঘরের খবর আদৌ কি আসলে পরে জানতে পারছে কিনা, মানে আপনাদের অবস্থানটা যদি? এটা তো পরিষ্কার করে বলতে পারবো না, বাট আমার মনে হয় যে দলটা এখন মানে একটা ইউনিট হিসেবে খেলছে এবং পারস্পরিক সম্পর্ক আমি যতটুকু দেখি, আমি তো ড্রেসিং রুমের কাছাকাছি থেকেছি, প্লেয়ারদের সাথে প্রচুর ইন্টারাকশন হয়েছে, টিম ম্যানেজমেন্টের সাথে আমার প্রচুর ইন্টারাকশন হয়েছে এবং আমি ওটার মধ্যে দিয়ে চেনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কার ভেতরে কী আছে না আছে। সো আমার মনে হয় যে এখন যেটা আমি দেখতে পেয়েছি যে সবার মধ্যেই একটা ফোকাস আছে যে আমাদের দলকে ভালো করতে হবে, কে কোথায় কতটুকু কন্ট্রিবিউট করতে পারে সে চেষ্টা আছে। আমার মনে হয় এটা তো একটা কালচারাল ব্যাপার, এটা সময় লাগবে এবং ইন্টারডিপেন্ডেন্সি যত বাড়বে, এরা প্রত্যেকে যত বুঝবে যে এরা প্রত্যেকেই একটা ফ্যামিলির অংশ এবং প্রত্যেকের একটা দায়িত্বর ব্যাপার আছে যে এই 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 সংসারটাকে আমরা কিভাবে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর দলটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই উপলব্ধিগুলি কিন্তু দিন দিন আরও বাড়বে কিন্তু, এবং যত বাড়বে ততই কিন্তু ডিসিপ্লিনটা বেটার হবে এবং আমরা যেসব কমপ্লেন শুনতে পাই সেগুলি হয়তো আস্তে আস্তে কমে যাবে বা একটা সময় আসবে যখন অত থাকবে না। আপনি যখন বোর্ডের দায়িত্বে ছিলেন না তখনও আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন, উইকেট নিয়ে। আসলেই কি তাই স্যার? মানে সবশেষ সিরিজে আমরা দেখলাম যে দুটো 130-এর কমে স্কোর হলো, আসলে কি নাকি টিম ম্যানেজমেন্ট থেকে চেয়েছিল, বিসিবি চেয়েছিল, ক্যাপ্টেন চেয়েছিল? একটু যদি স্যার ক্লিয়ার করতেন। টিম ম্যানেজমেন্টের কথা বলতে পারি, আমাদের হেড কোচ ডিসঅ্যাপয়েন্টেড যে আরও ভালো উইকেটে খেলতে পারেনি। ক্রিকেট বোর্ডের কথা যদি বলি, ক্রিকেট বোর্ডে ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা আরও ভালো উইকেটে খেলতে পারিনি, কারণ আমরা বিশ্বাস করি যে কথা একদিন বলে আসছি যে আইসিসি ইভেন্টে বা বড় প্ল্যাটফর্মে যদি ভালো করতে চাই, ভালো উইকেটে খেলেই আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা ভালো খেলছি, কারণ এই ধরনের উইকেটে রেজাল্টটা আসলেই সেই বিশ্বাসটা নিয়ে আসবে না যে বিশ্বাসটা আসলে সত্যিকার অর্থে দরকার। যদি সত্যিকার অর্থে ইভেন প্লেইং ফিল্ড থাকে এবং সেখানে যদি আমরা জিততে পারি, সেটা আমাদের যে কনফিডেন্স দিবে, এই ধরনের একটা কন্ডিশন যেটা সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, বিপক্ষ দলের ধারণা তেমন একটা নেই, সেখানে ভালো রেজাল্ট করে আমরা কতটা লাভবান হব সেই প্রশ্নটা থেকেই যায়। কিন্তু তারপর আমি বলবো পাকিস্তান একটা শক্তিশালী দল, এটা নিয়ে কোনো দ্বিধান নেই, সেকেন্ড নেই, এবং যে কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশনটাও যে আমরা খুব পছন্দ করি তা নয়, কিন্তু আমাদের ক্যাপ্টেন কিন্তু নিজেই বলেছে এরকম কন্ডিশনে খেলা মানে নিজের ব্যাটসম্যানের ক্যারিয়ারই শেষ হয়ে যাওয়া। সো তারা যেটা পছন্দ করেছে তা নয়, কিন্তু এর মধ্যেও তারা চ্যালেঞ্জটা নিয়েছে এবং তারা দেখিয়েছে যে এর মধ্যেও তারা ভালো করতে পারে। ব্যাটসম্যানরা কিন্তু ভালো করেনি আমরা বোলারদের জোরেই দুটো ম্যাচ জিতেছি কিন্তু। সো নট ন্যাচারালি আমরা এরকম কন্ডিশনে খেলতে চাই। আমরা কিন্তু রিসেন্টলি যা খেলেছি, আমি যদি জিম্বাবুয়ের কথা বলি, জিম্বাবুয়ের সাথে আমরা হেরেছিলাম কিন্তু সিলেটে টেস্টে, এবং সেখানেও কিন্তু আমরা উইকেটে ঘাস রেখেছিলাম, উইকেটের জন্য বাউন্স থেকে এনশিওর করেছিলাম। সেটা শুধু একটাই কারণে যে আমরা চাই এখন থেকে চ্যালেঞ্জিং কন্ডিশনে আমরা হোমে খেলতে চাই, সো দ্যাট বাইরে গিয়েও যেন কিছুটা হলেও আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা শুধু যে হোমে জেতার কথাই শুধু চিন্তা করি, আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূরে এগোতে পারবো। তাহলে এই সিরিজের উইকেটটা স্যার কি আসলেই ব্যাটিং উইকেট বা চাইলে আরেকটু স্পোর্টিং উইকেট সম্ভব না? এই কথাটা সত্যি যে এই সিরিজ শুরু হওয়ার আগে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু উইকেট কাভার ছিল, কিন্তু রেগুলার বৃষ্টি হচ্ছিল। সো আমরা খুবই ভাগ্যবান যে এই সিরিজ চলাকালীন বৃষ্টিটা ওইভাবে হয়নি, আমরা ভাগ্যবান। সো ওইটা একটা কারণ হতে পারে যে উইকেটের প্রিপারেশনে নিতে পারেনি আমাদের কিউরেটার। তারপরে আমি আশা করেছিলাম এর চাইতে আর একটু বেটার উইকেট হবে। তবে এই কথা আমি একদম নিশ্চিত বলতে পারি যে ক্রিকেট বোর্ড থেকে বা টিম ম্যানেজমেন্ট থেকে বা ক্যাপ্টেন থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন ছিল না যে উইকেটে আমরা নিচু হোক এরকম একটা উইকেট চাই বা স্পিন হোক এমন একটা উইকেট চাই। আমরা চেয়েছিলাম T20 উইকেটই। আপনি যখন দায়িত্বে ছিলেন না তখন আপনি বারবার রিজনাল ক্রিকেট নিয়ে কথা বলেছেন, যে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের কথা। আপনি ঢাকার ক্লাব ক্রিকেটের আধিপত্য নিয়ে আমরাও গণমাধ্যম কর্মীরাও কাজ করেছি, আমরাও গণমাধ্যম কর্মীরা অনেকবার বলেছি যে 12টা ডেলিগেট অর্ধেকের বেশি। আপনি একটা উদ্যোগ নেওয়ারও চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত সেই উদ্যোগটা যে কোনো কারণেই হোক না কেন শেষ পর্যন্ত সেটা বাস্তবে রূপ নেয়নি। স্যার, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন কি না যে 25, যেমন আপনার এখন 10 জন ডিরেক্টর দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাচ্ছেন, আদৌ আসলে এতগুলো পদের দরকার আছে কিনা স্যার? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? পৃথিবীতে অনেকগুলো ক্রিকেট বোর্ড আছে এবং খুব সাকসেসফুল ক্রিকেট বোর্ড আছে এবং তাদের কারোরই এত ডিরেক্টর নেই বা প্রয়োজন হয়নি। সো সেক্ষেত্রে আমরা কমের মধ্যে দিয়ে আমরা চলতে পারতাম, বাট বেশি হলে যে সব উল্টে যাবে তাও না, বেশি থাকতেই পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে যে কতটুকু থাকা উচিত কতটুকু থাকা উচিত না। তবে এটা এক্সাম্পলস যথেষ্ট আছে যে 10 জন 12 জনকে নিয়েও বোর্ড চলছে এবং খুব সাকসেসফুলি চলছে। স্যার, রিজনাল ক্রিকেট নিয়ে প্রশ্ন করেছিলাম স্যার। আমাদের যিনি বোর্ড প্রেসিডেন্ট যখনই এসেছেন, আমরা এর আগে
পাপন ভাইয়ের আগেও দেখেছি সবাই বলে গেছেন যে ক্রিকেটকে তারা বিকেন্দ্রীকরণ করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে শেষ পর্যন্ত সেটির বাস্তব রূপ পায়নি। আমরা এনসিএল এর কথা বলতে পারি। এনসিএলে আমরা সবসময় দেখি যে প্লেয়ার ধার করে, ইভেন বোর্ড কর্তাদের ধার করেও বিভাগগুলো তাদের দল করে। বরিশালের উদাহরণ আমি দিতে পারি, সবচাইতে বেশি আমার নিজের বাড়ি বরিশাল, সবচাইতে বেশি ধার করা ক্রিকেটার এবং কর্মকর্তা দিয়ে বরিশাল চলে স্যার। এই বিষয়গুলোকে কি স্যার আপনারা আলাদা করে আইডেন্টিফাই করেছেন কিনা, এবং এটার পরিবর্তনটা আসলে কতটুকু জরুরি? খুবই জরুরি, খুবই জরুরি। এবং এটা যদি একেবারে হঠাৎ করে কমপ্লিটলি বিকেন্দ্রীকরণ করা বোধহয় সম্ভব হবে না, কিন্তু এটার শুরুটা ইমিডিয়েটলি হয়ে যাওয়া উচিত। বিকেন্দ্রীকরণ মানে কি, আমাদের এখানে যেমন রিজনগুলো আছে তারা যেন তাদের সিদ্ধান্তগুলি নিজেরা নিতে পারে। তাদের দল কিভাবে হবে, তারা কিভাবে তাদের ফিনান্সটাকে ব্যবহার করবে, তারা বিভিন্ন ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নেবে, তাদেরটা তারা করবে। এটা যখন হবে তখন বুঝবো যে হ্যাঁ রিজন বিকেন্দ্রীকরণ হয়েছে। এটা সো এটা এখন নেই, একেবারেই নেই। সব সিদ্ধান্তটাই কিন্তু কেন্দ্রীয় ক্রিকেট বোর্ড থেকেই হচ্ছে কিন্তু। সো আমি আশা করব যে এই বছরই হয়তো আমরা দেখতে পাবো কিছু কিছু ক্ষেত্রে রিজনগুলো, কিংবা রিজন যখন থাকবে না, এটা কনস্টিটিউশনে আছে, রিজন যখন থাকবে না তখন বিভাগ যেটা এখন আছে বিভাগীয় তারাই এটাকে পরিচালনা করবে। সো আমরা হয়তো বিভাগকে সেই রাইটটা দেব যে আপনারা আপনার এই কাজগুলো নিজেরাই করবেন, নিজেরাই সিদ্ধান্ত নেবেন। এই ফান্ডটা আপনাকে দেওয়া হলো, আপনি এই কাজটা করেন আপনার মনের মতো করে। সো ওইটা আমরা হয়তো শুরু করবো। এবং এটা যদি করতে না পারি, আমি ব্যক্তিগতভাবে খুবই মনে করবো যে আমরা খুব আনসাকসেসফুল। এটা একটা যেমন আছে, যেমন ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলাধুলার যে ব্যাপারটা, যেটা অনেক দিন হচ্ছে না, এটাও যদি এবছর আমরা কিছুটা শুরু করতে না পারি, আমি মনে করবো যে আমরা বেশ ব্যর্থই নিজেকে মনে করবো। তো আমার এগুলি ভিজিবল হওয়াটা খুব জরুরি, যত দ্রুত সম্ভব। রিজিওনাল বিকেন্দ্রীকরণ যে ব্যাপারটা, সেটা কিছুটা রাষ্ট্র লেভেলে খেলাধুলার যে ব্যাপারগুলো আছে সেটা, লিগ শুরু হওয়াটা, এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা শুধু বলেই যাচ্ছি যে মাঠ লাগবে, মাঠ লাগবে, কিন্তু আমি যদি সামনের সিজনে যে নতুন দুটো মাঠে যদি খেলতে না পারি, তাহলে ধরে নিতে হবে যে আমরা শুধু কথাই বলছি। সো ওইটাও আমার আশায় থাকবে যে আমরা সামনের সিজনে, একেবারে শুরু তো না হলো, আমি জানি যে অনেক সমস্যার কারণে ফতুল্লাতে কাজ শুরু করতে দেরি হয়েছে, বাট একটা পর্যায়ে এসে সামনের সিজনেই যেন আমরা ফতুল্লা হোক, পূর্বাঞ্চলে হোক, খেলা শুরু করতে পারি। তাতে দুটো ম্যাচ অ্যাড হলে অনেক কাজ এগিয়ে যাবে। শুধু ঢাকাতে আবার এটা করলে হবে না, ঢাকার বাইরেও যেমন খুলনাতে যে স্টেডিয়ামটা আছে, কিংবা রাজশাহীতে যে স্টেডিয়াম আছে, বগুড়ায় যে স্টেডিয়াম আছে, ওগুলোতে খেলাধুলা শুরু করা, এগুলো ইমিডিয়েটলি আমাদের করতে হবে। এবং আমি আশা করছি যে আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট যারা আছে তারা এটা নিয়ে কাজ করছে। বিপিএল গেল বছর সমালোচনা ছিল, বাট যদি আমরা মাঠের ক্রিকেটের কথা বলি, ইট ওয়াজ সাকসেসফুল একটা টুর্নামেন্ট হয়েছে। আগামী বছরের বিপিএলে আপনারা আবার 3 বছরের ফ্র্যাঞ্চাইজি দিতে চাচ্ছেন, বা একটা হয়তো সিদ্ধান্ত নেবেন স্যার। বাস্তবতা কি বলে স্যার, বরিশাল, রাজশাহী, খুলনা এই ভেন্যুগুলোতে কি খেলা এই বছর দেখতে পারবে স্যার, সম্ভব? আমি ব্যক্তিগতভাবে বলেছি, যদি খুব অল্প সংখ্যক খেলাও হয়, সে যদি বরিশালে গিয়ে দুটো ম্যাচও খেলতে পারে, রাজশাহী যদি কোনো দল থেকে রাজশাহীতে গিয়ে দুটো ম্যাচও খেলতে পারে, আমরা এই শুরুটাও যদি করতে পারি, ইটস এ বিগ স্টেপ অ্যাহেড আমি মনে করি। কারণ এগুলিকে ওই মানে নিতে গেলে ড্রেসিং রুম, মিডিয়া ফ্যাসিলিটি, যেসবের ব্যাপার আসে কিন্তু, বা স্থানীয় হোটেল, যাতায়াত, সব কিছু মিলিয়ে কিন্তু সিদ্ধান্তগুলো হবে। কিন্তু যদি লিমিটেশন থাকেও, আমি নিশ্চিত যে দল বলি বা অন্যান্য যারা আছে সবাই সেটুকু মেনে নিবে। যদি আমরা একটা নতুন ভেন্যুতে কিছু খেলাও দিতে পারি, অন্যান্য কিছুটা কষ্ট হলেও ওটা মেনে নেবে কিন্তু। সো ওইটা আমি আশা করছি যে আমাদের গ্রাউন্ডসের উপরই অনেক কিছু নির্ভর করবে, তারা এই ভেন্যুগুলোতে কাজ করবে। এবং এই বিপিএলেই হয়তো আমরা অন্তত একটা ভেন্যু যদি বাড়াতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। স্যার, গেলবারের বিপিএলের একটা বড়, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোকে রেভিনিউ শেয়ারিং করেছেন, কিন্তু স্যার অনেক ক্রিকেটার এখনো স্যার অনেক ক্রিকেটার, রাজশাহী বাদেই আমি ঢাকার কথা বলতে পারি, চট্টগ্রামের কথা বলতে পারি, অনেক ক্রিকেটার এখনও তাদের ফুল পেমেন্ট পায়নি। এবং আমি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিসিবি আমাদেরকে তাদের টাকাটা বুঝিয়ে দেয়নি, যে কারণে দিতে পারিনি। স্যার ওই পেমেন্টগুলোর স্যার কোনো আপডেট আছে? আমার মনে হয় অনেক পেমেন্ট করা হয়ে গেছে ইতিমধ্যেই। ফ্র্যাঞ্চাইজিগুলির আমাদের কাছ থেকে তাদের যে ডিউজ বলতে শেয়ারিংয়ের যে ব্যাপারটা, প্লাস যারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়ে টপে গিয়েছে, প্রাইজ মানি যে ব্যাপারটা, সেটাকে আমরা অ্যাডজাস্ট করেছি ওইভাবে। অ্যাডজাস্ট করার পরও কারো যদি কিছু পাওনা থেকে থাকে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। বাট আমি জানি যে এখনও কেউ আছে যারা তাদের ক্লাব থেকে, ফ্র্যাঞ্চাইজি থেকে টাকা পায়নি। কারা বোর্ডের অ্যাকচুয়ালি দেওয়ার কথা, যারা সরাসরি ড্রাফটে থেকে যারা খেলোয়াড় নিয়েছে, যেসব খেলোয়াড়ের ব্যাপার আছে, তাদের পেমেন্টটা বোর্ড এনশিওর করার কথা। কিন্তু ড্রাফটে যারা ডিরেক্ট সাইনিং হয়েছে বা আইকনিক প্লেয়ার ছিল,
তাদের অনেকের হয়তো পেমেন্ট নিয়ে ব্যাপার আছে, তারা যোগাযোগ করেছে আমাদের সাথে। এখন দেখতে হবে যে তাদের ব্যাপারটাকে আমরা কীভাবে সলিউশন নিয়ে আসতে পারি কিনা। তবে এটাও সত্যি যে ফ্র্যাঞ্চাইজিগুলো সেই সুযোগটা খুব ভালোভাবে নিয়েছে যে আমরা না দিলেও বোর্ড দিয়ে দিবে, অতএব আমাদেরকে আর কিচ্ছু দিতে হবে না। সো এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের, যে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করার ক্ষেত্রে আমরা যে কত বড় ভুল করেছি এবং করে এসেছি এতদিন পর্যন্ত, এবং এটা ওভারঅল ডিসিপ্লিনে কতটা এফেক্ট করেছে, এটাও একটা বড় লেসন হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের। চেয়ারের উত্তাপটা টের পাচ্ছেন কিনা? কারণ আমরা জানি যে দুধকে হত্যা করো একটা প্রচলিত শব্দ আছে, যে দুধকে হত্যা করো। চেয়ারের স্যার উত্তাপটা টের পাচ্ছেন কিনা? আর এবছরই তো আসলে কনস্টিটিউশন মেনে আমরা এবছর নির্বাচনও হওয়ার কথা, সেদিকেও নিশ্চয়ই আপনাদের লক্ষ্য আছে। আপনাদের বলতে জানি না, আমি আই এম এ লোনলি পারসন। আমি এখানে কারো দল নিয়ে এখানে আমি আসিনি। সো ওইসব নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই। আমি চিন্তা করছি এখন এই সামনের আমাদের এশিয়া কাপটা আছে, সেটা আমরা কেমনে ভালো করতে পারবো, তারপরে আমার কোনো চিন্তা নেই এই মুহূর্তে। চেয়ারের উত্তাপ না, আমি অনুভব করি না সেটা ওইভাবে, কারণ আমি জানি আমি কি করতে চাই, একদম প্রেসক্রাইব, এবং সেটাই আমি চুপচাপ করার চেষ্টা করছি। আমি যদি দেখি দিন শেষে জাতীয় দলের দায়িত্বে যেহেতু আছি, নারী ক্রিকেটেরও ওখানে দায়িত্বে আছি, এই দুটো দল ভালো যদি করতে পারে সেটা আমার সন্তুষ্টির জায়গা হবে। আমি চুপচাপ সেই কাজটাই করছি। আমি সবসময় আমার ছাত্রদের শিখিয়ে এসেছি যে কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস, যাকে কন্ট্রোল করা যায় সেটাকেই কন্ট্রোল করো, যেটা আমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই না।